This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। শিলিগুড়ির দিকে নজর রাখবো। এক সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ উঠছে শিলিগুড়িতে, এবং সেখানে আইনজীবীরা এই অভিযোগ করছেন। একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে সিভিক ভলেন্টিয়ার এবং আইনজীবীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বাধে। আইনজীবীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ অপর একটা গাড়ির বিরুদ্ধে। কি হয়েছে ঘটনা, পুরো বৃত্তান্ত আমরা জানবো এই মুহূর্তে। সরাসরি শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কি হয়েছে ঘটনা যেখানে দাদাগিরির অভিযোগ উঠছে এবং একই সঙ্গে আইনজীবীরা তারা পথে নেমেছেন? দেখো, সন্ধ্যা 7টা থেকে এই অবরোধ চলছে। সাধারণ মানুষের পুলিশের প্রতি অনাস্থা, এটা সেবক রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকা যেখানে অবরোধ চলছে। সাধারণ মানুষ যারা এই এলাকার এবং আইনজীবীরা বলছেন যে পুলিশের তরফে যে দাদাগিরি করা হচ্ছে, সিভিক পুলিশের তরফে দাদাগিরি করা হচ্ছে, মানুষের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে, তার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং এই উত্তেজিত জনতা কিন্তু দুজন সিভিক পুলিশ কর্মীকে ব্যাপক মারধর করে। কিন্তু সবচেয়ে মজার যে বিষয়টা, শিলিগুড়ি কিন্তু পুলিশ কমিশনারেট, যেখানে একাধিক অফিসাররা থাকেন, এই যে আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলার জন্য কোনো অফিসার এখনো পর্যন্ত এখানে আসেননি। অন্যদিকে এই অবরোধ তোলার জন্য কোনো অফিসার এখানে আসেননি, কোনো অ্যাকশন হয়নি। সন্ধ্যা 7টা থেকে কিন্তু এইভাবেই অবরোধ চলছে। বাসিন্দাদের দাবি, একটি গাড়ি দ্রুত গতিতে এসে অন্য গাড়িগুলোকে ধাক্কা মেরে চলে যায়, সেই গাড়িটিকে আটকানোর বদলে উল্টো সিভিক পুলিশ কর্মীরা সেই গাড়িটিকে ছেড়ে দেন এবং যারা প্রতিবাদ করছিলেন তাদেরকেই উল্টো অশালীন মন্তব্য করেন। এরপরেই কিন্তু এই বাসিন্দারা, এলাকার যারা সাধারণ মানুষ তারা এবং আইনজীবীরা যারা ছিলেন তারা চড়াও হন। এবং আমার পিছনে ওই যে ট্রাফিক বুথ, এই বুথের ভিতর গিয়ে দুই সিভিক পুলিশ কর্মী লুকিয়ে পড়েন, সেখানেই গিয়ে তাদের ব্যাপক মারধর করা হয়। তারা কার্যত পালিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু এই গোটা ঘটনার পর একদিকে যেমন সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, তারা সিভিকের অত্যাচারের কথা বলছেন, তেমনি তারা দাবি করছেন যে পুলিশকে এখানে আসতে হবে। কিন্তু পুলিশ কোথায়? শিলিগুড়ি শহর কিন্তু পুলিশ কমিশনারের আওতায়, যেখানে একাধিক এসিপি ডিসিপিরা থাকেন, ডিআইজি পদমর্যাদার পুলিশ কমিশনার থাকেন। কিন্তু ঘটনার পর 4 ঘন্টা ধরে এইভাবে অবরোধ চলছে। সাধারণ মানুষের দাবি পুলিশকে আসতে হবে, তাই তো? পুলিশ এসে কথা বলুন, নাকি কি দাবি আপনাদের? ওদের আবার পুরো ভাও বাড়ে গেছে, ওদের টোটোওয়ালাকে ধরে আবার মারে। একদম, আমি একটু কথা বলি। দিদি আপনাদের দাবি কি? মানে পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করছে, তাই তো? কি দাবি আপনাদের? অবরোধ কেন করছেন আপনারা? হয়ে গেছে, আমরা অবরোধ তুলে নিই। অবরোধ তুলে নিচ্ছেন? অবরোধ তুলে নিচ্ছেন? আমাদের বলে দিয়েছি লাইটে অসুবিধা হচ্ছে, সরি। একদম, সাধারণ বাসিন্দারা এই মুহূর্তে যেটা লেটেস্ট খবর, প্রসেনজিৎ, বোঝা গেছে ঘটনার সূত্রপাত গাড়ি ধাক্কাকে কেন্দ্র করে, আর সেখানে এই সিভিকের দাদাগিরির অভিযোগ উঠেছে। আর তা নিয়ে আইনজীবীদের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তি হয়, কারণ আইনজীবীর গাড়িতেই ধাক্কা মারার অভিযোগ ওঠে। আর এই মুহূর্তে যে সেবক রোডে প্রায় সন্ধ্যে 7টা থেকে চলছে অবরোধ, সেই অবরোধ উঠবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের আইনজীবীর যা অভিযোগ শোনাবো, শুনুন। এসে আমাদের গায়ে হাত তুলেছে, ড্রিঙ্ক করে আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়িতে এসে পুলিশের গাড়ি এসে মেরেছে। সেই পুলিশ ড্রাইভারও ড্রিঙ্ক করা, সেই গাড়িকে ছেড়ে দিয়েছে সিভিক। এবং যখন আমরা প্রোটেস্ট করতে বেরিয়েছি, সিভিক এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং আমাদের গায়ে হাত তুলেছে। আমরা বলেছি অ্যাপোলজি করো। ওরা যাই হোক ক্ষমা চাওয়ালো। যখন ক্ষমা চাইছে, পুলিশ যখন ক্ষমা চাওয়াচ্ছে, যখন ক্ষমা চাইছে, সেই সময় এসে আরেকটা সিভিক এসে আবার আমাদের গায়ে হাত তুলেছে, আমার সিনিয়রের গায়ে হাত তুলেছে, লাঠি দিয়ে চার্জ করছে। পরের খবরের দিকে নজর রাখবো। নিয়োগ মামলা, সেই মামলায় নাম জড়িয়েছিল একজনের, বীরভূমের বিভাস অধিকারী। সে গ্রেফতার হয়েছে নয়ডায়। এ রাজ্যেও তার প্রতারণার কারবারের খবর মিলেছিল। উত্তরপ্রদেশে পালিয়ে সেখানে জালিয়াতির জাল বিছিয়ে ফেলেছে এই বহিষ্কৃত তৃণমূল নেতা। কিন্তু শেষ রক্ষা তো হলো না, কারণ পুলিশের হাতে ধরা পড়ে গেল বোমাল বিভাস। ভুয়ো পুলিশ, সিবিআই থেকে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস, জালিয়াতির খেলায় এগুলো তো ছিলই, এবার তাতে ঢুকে পড়ল থানাও। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বীরভূমের বিভাস অধিকারীর। প্রাক্তন সে তৃণমূল নেতায় এবার গ্রেফতার রাজধানী দিল্লির উপকণ্ঠে। প্রতারণার অভিযোগে বিভাস অধিকারী, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।
ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো প্রায় 1 বছর ধরে এই নামে নয়ডায় একটা থানা খুলেছিল বিভাস আর তার দলবল। সেখানে নিজেরাই মামলা রুজু করে তদন্তের নামে অভিযুক্তদের ডেকে টাকা তুলত। ভুয়ো পরিচয়পত্র আর নথি দেখিয়ে তোলাবাজির কারবার চলত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত জাল নথিও মিলেছে। ইন্টারপোল এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে যোগ থাকার দাবিও করত এই চক্র। एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी कि ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ভুয়ো নথি, লেটারহেড, স্ট্যাম্প এবং ভিজিটিং কার্ড। তদন্তকারীরা জানাচ্ছেন যে এই মামলার তদন্তে এবার তারা বীরভূমে আসবেন এবং এ রাজ্যে অর্থাৎ বাংলায় যেখানে যেখানে তার এই দুর্নীতির জাল রয়েছে সেখানেও তারা তল্লাশি চালাবেন। তার কারণ বিভাস অধিকার এই দুর্নীতির জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তার এই ভুয়ো থানার জালে আর কারা কারা পড়েছেন, কারা কারা প্রতারিত হয়েছেন সেটাও তারা খুঁজে বের করতে চায় তদন্তের সূত্রে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিভাসের নাম। একাধিকবার তাকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি, সিবিআই। বিভাসের আমহা স্ট্রিটের ফ্ল্যাট, নলহাটির বাড়ি এবং অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির পর এবার আরও বড় কেলেঙ্কারিতে নাম বিভাসের। এই ধরনের প্রতারকদের সাথে আবার আমাদের রাজ্য পুলিশের একাংশের আবার অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছে। হয়তো পরবর্তীকালে আরো কোনো বড় বিপদের আশঙ্কায় উনি গ্রেফতার হয়েছেন। জাল থানা এবং সেটা সেই থানার জুরিসডিকশন গোটা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল তদন্ত সংস্থা খুলে বসেছে। এ একেবারে নটবর লাল। এই সব মালপত্রকে দিলে, মানে এদেরকে জায়গা মতো ছেড়ে দিলে এরা তাজমহল বেচে দিতে পারে। তৃণমূল এদেরকেই বড় করেছে। এরা হচ্ছে তৃণমূলের রত্ন, এরাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। আর সিবিআই ইডি তো খুঁজে পাবেই না, এখন পেয়েছে। তো এই দুর্নীতিগ্রস্তরা এই বিষবৃক্ষের ফল 2011 সাল থেকে এই রাজ্যে পোতা হয়েছে, এই বৃক্ষ বড় হয়েছে। নলহাটির গ্রামে রয়েছে বিভাসের মালিকানাধীন বিএড কলেজ, সঙ্গে বিপুল সম্পত্তি। বিভাসের নাম জড়ানোর পর নিয়োগ কেলেঙ্কারির অন্তর্তদন্তে নলহাটিতে গিয়েছিল TV9 বাংলা। সেই সময় বিভাসের ছেলে আর তার দলবলের হাতে আক্রান্ত হতে হয় TV9 বাংলার প্রতিনিধিকে। নিয়োগ কেলেঙ্কারিতে ইডি বা সিবিআই তাকে গ্রেফতার না করলেও অন্য এক জালিয়াতি মামলায় এবার নয়ডা পুলিশের জালে বিভাস। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য রাজনীতিতে এবার খুঁটি পুজোর মঞ্চ কি বাদ যাচ্ছে না? কারণ এখন তৃণমূলের ভাষা আন্দোলনের হাতিয়ার কি এবার এই খুঁটি পুজো? এই প্রশ্ন উঠছে। তার কারণ বিরন স্ট্রিটের রামদুলাল সরকার কালচারাল দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোর উদ্বোধনের অনুষ্ঠান থেকে বাংলা ভাষা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন শশী পাঁজা। বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে নির্যাতন করছে বিজেপি, এই অভিযোগ। জাতিগতভাবে এর বিরোধিতা করা উচিত বাঙালিদের, এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। যে খুঁটি পুজো যে কোনো কমিটি পুজোর শুরু বলে ধরা হয়, সেই মঞ্চই এখন তৃণমূলের ভাষা আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম মনে করছে রাজনৈতিক মহল। বাংলা বলে কোনো ভাষা নেই, ওটা তো বাংলাদেশি ভাষা। জাতীয় আমাদের ন্যাশনাল অ্যান্থম আর আমাদের রাষ্ট্রগান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের এই রাজ্য থেকে নোবেল লরিয়েট এক লহমতে বাদ। আপনি আপনার ভাষাকে সংরক্ষিত করতে হবে, ভাষা রক্ষা করতে হবে। আমি দেবী পুজো করব, মায়ের পুজো করব, আমি সত্যি তাদের কাছে প্রশ্ন করি যে মহালয়ার দিনে আপনারা চণ্ডীপাঠ স্তোত্রপাঠ শুনবেন না সেটাকেও অস্বীকার করবেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকেও অস্বীকার করবেন, কোথায় গিয়ে থামবে এই জানি না। কিন্তু এটা কিন্তু কেবলমাত্র একটি রাজনৈতিক দলের লড়াই হতে পারে না, এটা আমাদের প্রত্যেকেরই লড়াই। কারণ আমার মাতৃভাষার উপরে আক্রমণ, কালকে বলবো ভোটার লিস্টের নাম নেই, অদ্ভুত পরিস্থিতি, এটা চলতে দেয়া যায় না। ফলে সব রকমের মানসিকতা, সব রকমের মানসিকতা নিয়ে মানুষ পুজো করে, কিন্তু যখন ভিতটাকে নাড়ানোর চেষ্টা করে তখন তো কিন্তু পুজো কমিটি কেন কেউ চুপ বসতে পারে। সুতরাং বাংলার রক্ষা হবে, এখানে দেবী পুজোও হয়। রেলের টিকিটে ছাড়, আর সেখানেও আমরা ওরার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দিওয়ালি আর ছটের জন্য পুজোয় রেল টিকিটে 20% ছাড় দিয়ে দিচ্ছে, অথচ দুর্গাপুজোর ক্ষেত্রে টিকিটে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুজোয় বাঙালির উচ্ছ্বাসকে বেশ নজরে দেখে এরা, কেন্দ্রকে নিশানা করে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। বারবার বলছি, দুর্গোৎসব এটা একটা বাংলার উৎসব। এই যে কেন্দ্রীয় সরকার যেখানে দুর্গাপুজো হচ্ছে আমাদের মানে ইউনেস্কো স্বীকৃত যে উৎসব সংস্কৃতি,
তো দুর্গাপুজোর সময় যে সফর করে বাঙালি, বেড়াতে যান, পর্যটক, ভ্রমণ, তাতে কোনো কনসেশন নেই টিকিটে, কিন্তু দীপাবলি এবং ছট পুজোয় 20% দিয়ে রেখে দিয়েছে। তো এত বড় দুর্গাপুজোয় রেল কোনো টিকিটের উপর ছাড় দিচ্ছে না। এর থেকেই বোঝা যায় যে এরা মুখে বড় বড় কথা বলছে, কিন্তু মা দুর্গা, দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির যে উচ্ছ্বাস, তাকে এরা বিষ নজরে দেখে। সেই কারণেই দুর্গোৎসবে ট্রেনের টিকিট ছাড় পায় না, তারপরে দেওয়ালি এবং ছট পুজোয় ট্রেনের টিকিট ছাড় পায়। 2011-র পর কি বাংলায় আবার কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট হবে? রাহুল গান্ধীর ডিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন, আর সেই নিমন্ত্রণ রক্ষার পর থেকে এই নিয়ে তীব্র জল্পনা। তৃণমূল 200-র উপরে আর কংগ্রেস তো শূন্য, জোট করার যৌক্তিকতা কি আছে? কিন্তু নির্বাচনী হিসেব বলছে বিজেপিকে চূর্ণ করতে হলে কংগ্রেসের এই শূন্যটাও তৃণমূলের প্রয়োজন। স্তরে তৃণমূল আর কংগ্রেস কি কাছাকাছি এলো না? আপনারা কোন ক্যালেন্ডার মেনটেন করেন? মানে মঙ্গল, সম্বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, অথবা জোয়ার ভাটা, জোয়ার অথবা অমাবস্যা, পূর্ণিমা। এখন আপনাদের হিসাব মতো তো আমাদের এটা হতে পারে না। ইন্ডিয়া ব্লকটা তো এরকমই। প্রথমত ওটা কোনো জোট নয়, ওটা কোনো ইলেকটোরাল অ্যালায়েন্স নয়, ওটা ইন্ডিয়ার জন্য যারা আছে তাদের সবাইকে আহ্বান জানানো হয়। আর দুই হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপি বিরোধী সবাইকে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। রাজনীতিতে তো সম্পর্কের জোয়ার ভাটা খেলেই। রাহুল গান্ধীর নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার পরই জল্পনা দানা বেঁধেছে। সেই নৈশভোজে তৃণমূলের সাধারণ সম্পাদককে বাড়তি গুরুত্ব দিয়েছেন দেশের বিরোধী দলনেতা। মেহবুবা, তেজস্বী, আদিত্য ঠাকরে, কানিমোজি, সুপ্রিয়া সুলের সঙ্গে এক টেবিলে বসে খাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। চেয়ার টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তেজস্বীর পাশে বসে পড়েন রাহুল গান্ধী। এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্টদের উদাহরণ দিয়ে ভোট মেশিনারির গুরুত্ব বোঝান অভিষেক। রাহুল এবং তেজস্বী যাদবকে পিএলও এবং প্রিসাইডিং অফিসারদের ভূমিকা বোঝান অভিষেকই। 50 মিনিটের ডিনারে বাংলা এবং বিহার নিয়ে আলোচনা হয় রাহুল, অভিষেক এবং তেজস্বীর। নৈশভোজের পর অন্য আমন্ত্রিতরা বেরিয়ে গেলে রুদ্ধদ্বার বৈঠকে বসেন 14 জন নেতা। 1 সেপ্টেম্বর পাটনায় বিরোধী জোটের র্যালিতে মমতা এবং অভিষেককে আমন্ত্রণ জানান রাহুল এবং তেজস্বী। সেপ্টেম্বরের পর এসআইআর আন্দোলনকে প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গ তোলেন অভিষেকই। রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসের একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল জন্মলগ্ন থেকে এরকম আছেন, কলকাতায় ভাষায় ঢালকো বাবু ঢালকো, জিদের শুরু ওদের ঢালকো। এখন ওইদিকে শুরু আছে, ওইদিকে গেছে, এখন এদিকে শুরু থাকলে এদিকে চলে আসবেন। মমতা অভিষেক পাটনায় গেলে রাহুল গান্ধীও কি 2026-এর ভোট প্রচারে আসতে পারেন? বিহারে এনডিএ বিরোধী জোট হলে বাংলায় কি বিজেপি বিরোধী জোট হতে পারে? 2011-র পর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ফের একবার। আমাদের অবস্থান খুব স্পষ্ট। তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। না, সে যে রাজনৈতিক দল হোক। অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বুঝতে পারছেন যে একা কমব্যাট করতে পারবেন না। 11 সালে যেমন চেয়েছিলেন যে একটা ভোটও যাতে এদিক ওদিক না যায়, ঠিক সেরকম ভাবে এখনো উনি চাইছেন কংগ্রেসের ভোটটাকে অ্যাকুমুলেট করতে। শূন্যর সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। বিজেপিকে 40-এর নিচে নামাতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে কংগ্রেসকে আসন ছাড়বে তৃণমূল। মুসলিম ভোটভাগ রুখতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা তৃণমূলের। সুতরাং বাংলার মানুষ, আপনাদেরকে বলবো, আপনারা যদি এই সিপিএম আর কংগ্রেসকে ভোট দেন, তাহলে বুঝবেন আপনার ভোটটা তৃণমূলেই যাচ্ছে। কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হলে কি হবে? অধীর চৌধুরীর অবস্থান। মমতা ব্যানার্জির দয়ায় অধীর চৌধুরী কোনদিন জিততে চায়নি, জিততে চাইছে না, জিততে চাইবেও না। কারণ একটাই, মমতা ব্যানার্জি বাংলার দুশ্মন। আজ না হয় কাল বাংলা মানুষ আমার এই কথাটাকে সমর্থন করবে। সারা বাংলার, সারা বাঙালির দুশ্মনের নাম মমতা ব্যানার্জি। বাংলায় কংগ্রেস তৃণমূল জোট হবে কি নির্ভর করছে বিহারের নির্বাচনী ফলাফলের ওপর। এখন যা ইন্ডিয়া ঐক্য, তারও সূত্রপাত হয়েছিল বিহারেই, নীতিশ কুমারকে মধ্যমণি করে। তারপর জোট ভেঙে বিজেপি শিবিরে নাম লেখান নীতিশ কুমার। অর্থাৎ রাজনীতিতে কিছুই অসম্ভব নয়।